আরে গৌরী, নিচে কি করছিস? গাছের উপরে উঠে আয় না। দেখ, উপর থেকে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আরে দিব্যা, নিচে নামো, উপরে থেকো না, পড়ে গেলে তো চোট লাগবে। নিচে নেমে এসো। না না, ওপরের দৃশ্যগুলো একটু আলাদা, আমি যাব না। আরে দিব্যা, তুমি আমাদের কথা কেন শোনো না? আরে আমরা দুই বন্ধু এখানে পুকুরের ধারে বসে মজা করতে আর গল্প করতে এসেছি, আর তুমি এখানে বাঁদরের মতো গাছে উঠে বসে আছো। চার বন্ধু হাসতে খেলতে পুকুরের ধারে বসেছিল। ওদিকে পুকুরের কাছে হঠাৎ এক গ্রামবাসী দৌড়ে এলো। আরে তোমরা চারজন কি করছো ওই পুকুরের ধারে? তোমরা জানো না যে সন্ধ্যার সূর্য ডোবার সাথে সাথে কেউ পুকুরের ধারে যায় না, আর না সেই গাছে। এখন এভাবে কি দেখছো? চলো তিনজন তাড়াতাড়ি ফিরে এসো। কি হয়েছে কাকা, কেন চিল্লাচ্ছ? আরে আমরা তো এখানে ঘুরতে এসেছি। আরে দিব্যা, আমি এখন কি বুঝিয়ে বলবো? সন্ধ্যার সূর্য ডোবার সাথে সাথে কেউ পুকুরের ধারে থাকতে পারে না। তাড়াতাড়ি ফিরে এসো। আমি তো যাচ্ছি, তোমরাও চলে যাও। গোপাল পাগলের মতো সেখান থেকে দৌড়ে চলে গেল। আরে এই গোপাল কাকার কি হলো? এ তো এত ভয় পেয়েছে যেন ভূত প্রেত এখানে আছে। দেখো দিব্যা, কাকা বলছে তো নিশ্চয়ই কিছু হবে। চলো, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। এখানে বেশি দেরি করা উচিত না। হ্যাঁ সোনম, ঠিক বলছিস তুই। চল চলি। ঠিক আছে, যদি তোমরা বলো তাহলে চলো, আমিও চলি। তারপর দিব্যাও ধীরে ধীরে গাছ থেকে নিচে নেমে এলো এবং তিন বন্ধু সেখান থেকে চলে গেল। নূর আর সোনম সামনে এগিয়ে গেল। ওদিকে দিব্যা যেই একটু সামনে এগিয়েছে, হঠাৎ তার পিছনে কারো চলার শব্দ শোনা গেল। আরে এমন লাগছে যেন আমার পিছনে কেউ চলছে। দিব্যা যেই পিছনে ফিরল তো পিছনে কেউ নেই। আরে এ কি, পিছনে কেউ নেই? এই কি হচ্ছে? কি হয়েছে? কি দেখছিস? দেখো, আমরা এত সামনে এসে গেছি, তুমি এখনো সেখানে দাঁড়িয়ে আছো। তাড়াতাড়ি এসো। শোনো, মনে হচ্ছে কোনো ভূত তার পিছনে লেগেছে। দেখ, সে কোনো ভূতকে দেখেছে মনে হয়। আরে তোমরাও না, তোমরা সব কি কথা বলো? ভূত প্রেত এসব কিচ্ছু হয় না, চলো চলি। তিন বন্ধু হাসতে খেলতে ফিরে নিজেদের বাড়িতে চলে এলো। ওদিকে দিব্যাও বাড়ি এসে ঘুমিয়ে পড়ল এবং যেই অর্ধরাত্রি হল, হঠাৎ দিব্যার কানে ঘুঙুরের শব্দ শোনা গেল। তখন দিব্যা ভয়ে উঠে বসল। কেউ তো আছে যে আমার পিছনে দাঁড়িয়ে ছিল। কেউ আমার পিছু নিয়েছে। কে কে? কিন্তু চারপাশে কেউ দেখা যায় না। কি অদ্ভুত মনে হচ্ছে। আমাকে ঘুমিয়ে পড়তে হবে। তারপর দেবিয়া যেন তেন ঘুমানোর চেষ্টা করতে লাগল, যে হঠাৎ এক সাদা ছায়া তার শরীরের ভেতর প্রবেশ করল। এ কি, কেউ তো আছে যে আমার শরীরে প্রবেশ করেছে। সামনে এসো, আমার খুব ভয় লাগছে। এভাবে ভয় দেখিও না। তখন হঠাৎ তীব্র আলো ছড়িয়ে পড়ল এবং সাদা কাপড়ের রাধা সামনে প্রকট হল। ভয় পেও না, আমি রাধা, তোমার কোনো ক্ষতি করব না। আমি কয়েক মাস ধরে সেই গাছের অপেক্ষায় ছিলাম, কেউ না আসুক যে আমার কষ্ট বুঝতে পারে। আরে তোমার সাথে এমন কি হলো যে তুমি মারা গেলে? এভাবে গাছে থাকছো? আমাকে পুরো কথা বলো, তাহলে আমি তোমার সাহায্য করব। 7 মাস আগের কথা। রাধার বিয়ে 1 মাস হয়ে গিয়েছিল। রাধা ভয়ে ভয়ে থাকত এবং একদিন উদাস হয়ে রান্নাঘরে বসেছিল। তখন তার শাশুড়ি এলো। কি হলো রাধা, তোমার চোখ থেকে জল কেন পড়ছে? কিছু না, শুধু এমনই আমার মন ঘাবড়াচ্ছিল। আমি বুঝতে পারছি, এই নতুন বাড়ি, নতুন পরিবার, তোমাকে বোঝার জন্য একটু সময় লাগবে। কিন্তু এভাবে কাঁদা ঠিক না। আমি তো তোমার মায়ের মতো, তাহলে চিন্তা কিসের? মা, আমার ভয় লাগে যে দিদি, জানি না কবে কোন কথায় খারাপ মনে করবে। আমি সবসময় চেষ্টা করি, কিন্তু আমার কাছ থেকে কিছু না কিছু ভুল হয়ে যায়। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একটু সময় দাও আর দেখো, ওরা তোমাকে বুঝতে শুরু করবে এবং প্রত্যেক কথায় এত কাদার দরকার নেই। চন্দা সেখান থেকে চলে গেল। রাধা আবার নিজেকে সামলে বাড়ির কাজে মগ্ন হয়ে গেল। তখন সেখানে মেঘা এলো। রাধা, আমি বলেছিলাম না বাড়ির দরজায় কেউ কিছু চাইতে এলে দেবে না?
ওই পাশের কাকির 3 মেয়ে আছে। আজ শুনলাম তুমি তাকে অনেক অন্ন দিয়েছ। তুমি কি বাড়ি নষ্ট করতে এসেছো? আগামীকাল তুমি আমার অনুমতি ছাড়া কাউকে কিছু দিয়েছ তো ভালো হবে না। রাধা ভাবতে লাগল, শুধু গরিবদের সাহায্য করেছি বলে এত কিছু শুনতে হলো। ওদিকে মেঘা রাগান্বিত হয়ে বাড়িতে বসেছিল। না, অনেক হয়ে গেছে। আমাকে যে করে হোক এই গরিব বাড়ির মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। আমি একে আর সহ্য করতে পারছি না। আরে যদি আমি আমার পছন্দের মেয়ের সাথে দেবরজির বিয়ে করাতাম তো বাড়িতে আমার রাত চলত। এখনও দেরি হয়নি। এর জীবন এত খারাপ করব যে এই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তারপর মেঘা রাগান্বিত হয়ে ঘরের বাইরে এলো। ইতিমধ্যে লক্ষণ সেখানে এলো। দেবরজি, আপনি খুব ক্লান্ত। কি আমাদের দেবরানী আপনার ভালো করে খেয়াল রাখে না? বৌদি, ও তো ভালো করে খেয়াল রাখে, কিন্তু ও এখন কি বলবো জানি না কেন ও সবসময় ভয়ে থাকে। আপনি তো সারাদিন তার সাথে থাকেন, আপনার তো জানা উচিত ও এত চুপচাপ কেন থাকে। বলতে তো চাই না, কিন্তু তুমি তো খুব সুন্দর, আর রাধা তোমাকে পছন্দ করে না। বেচারি কথা প্রত্যেক দিন বলতে বলতে কাঁদে। কি কথা বলছেন? ও এমন বলে। হ্যাঁ, কিন্তু আপনি ওকে কিছু বলবেন না। ও তো বাচ্চা, তাই যা খুশি বলে। ধীরে ধীরে পছন্দ করতে শুরু করবে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। না না, আরে তার সাহস কি করে হলো বৌদি আমাকে না পছন্দ করার? এক তো এত ছোট বাড়ির মেয়ে, আমাদের বাড়ির বউ হওয়া তার জন্য কোনো ছোটখাটো কথা কি? তবু তার অহংকার দেখো। আপনি ওকে এখন কিছু বলবেন না। আমাকে কয়েকদিন সময় দিন, আমি ওকে সব বুঝিয়ে দেব। তারপর মেঘা উদাস হয়ে সেখান থেকে চলে গেল। বৌদি কত ভালো, পরিবারের কথা কত ভাবেন, আর ওদিকে আমার স্ত্রী গরিব বাড়ির, আমাকে পছন্দই করে না। লক্ষণ বিরক্ত হয়ে ঘরে গেল। এমনই দিন প্রতিদিন কাটতে থাকে। মেঘা লক্ষণের কান ভরতে থাকে, যার ফলে রাধাকে দিন প্রতিদিন কষ্ট সহ্য করতে হয়। একদিন লক্ষণ যেই বাড়ি এলো, তখন মেঘা রাগে লক্ষণের কাছে এসে দাঁড়ালো। আরে আরে, কি ব্যাপার বৌদি, আপনি খুব রেগে আছেন, কি হয়েছে? দেখো অর্জুন, এখন অনেক হয়ে গেছে। আমি এখন রাধাকে আর বোঝাতে পারছি না। আরে আমি যত বোঝাই ও উল্টো উত্তর দিতে শুরু করেছে। এবং ওপর থেকে জানো, আজ রাস্তার এক মহিলার সাথে কথা বলছিল যে আমাদের বাড়ির প্রত্যেক জিনিসে খারাপ খুঁজে বেড়ায়। আমি রাধাকে তার সাথে কথা বলতে মানা করেছিলাম। তো জানো ও কি বলল? যে আমিও এ বাড়ির বউ এবং আপনিও এ বাড়ির বউ, তাই আপনি আমার সিদ্ধান্তে বাধা দিচ্ছেন। তার এত সাহস হলো বৌদির সাথে এভাবে কথা বলার? এখন তো ওকে শাস্তি ভোগতেই হবে। এখন দেখ আমি কি করি। লক্ষণ রাগে আগুনের মতো বাড়ির ভেতর এলো। আপনার তৃষ্ণা লেগেছে, আমি এখনই আপনার জন্য পানি নিয়ে আসছি। তৃষ্ণা? আরে আমার তৃষ্ণা লাগেনি। আর এটা বলো, তোমার সাহস কি করে হলো বৌদির সাথে উঁচু আওয়াজে কথা বলার? এই আপনি কি বলছেন? আমি দিদির সাথে কোনো উঁচু আওয়াজে কথা বলিনি। মিথ্যে বলছো তুমি। দিদি যা বলে আমি তাই করি। হ্যাঁ, তাই তো করতে হবে। তোমাকে নিজের মন থেকে কাজ চালানোর দরকার নেই। আর তাছাড়া আমি তোমাকে শুধু মায়ের কথায় বাড়ির বউ বানিয়েছি, তাই আমার ভাবির বিরুদ্ধে আওয়াজ একদম তোলো না। আর আগামীকাল আবার বৌদি তোমার দোষ নিয়ে আমার কাছে এলে তো দেখো আমি তোমার সাথে কি করি। ব্যাস, অনেক হয়ে গেছে। আমি এখন আর সহ্য করতে পারবো না। আজ তো দিদির কাছ থেকে জেনেই ছাড়বো যে ও আমার সাথে এমন কেন করছে। রাধা রাগান্বিত হয়ে মেঘার ঘরে গেল। দিদি, আমি তো কখনো আপনার স্বামীর কানে কিছু বলি না, তাহলে আপনি এমন কেন করেন? আমার স্বামীকে কেন সবসময় আমার বিরুদ্ধে উস্কানি দেন? দেখো রাধা, আমি তোমার স্বামীকে উস্কানি দিই না, তাই তুমি মুখ সামলে কথা বলো এবং আমার ঘর থেকে চলে যাও। আমি আজই গিয়ে প্রধানের কাছে নালিশ করব যে আপনি আমার স্বামীর বিরুদ্ধে কি বলেন। আমি এখন আর চুপ করে বসে থাকতে পারবো না। এক সাধারণ গরিব বাড়ির মেয়ে আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে। আরে আমি তো বড় বাড়ির মেয়ে এবং তুমি আমাকে ধমকাচ্ছ। থামো, এক্ষুনি তোমার বুদ্ধি ঠিকঠাক করছি। বাস, অনেক হয়ে গেছে দিদি। আমাকে চর শুধু আমার স্বামী মারতে পারে, আমাকে মারার কোনো অধিকার নেই তোমার। তখন সামনে থেকে লক্ষণ আসছিল এবং মেঘার নজর পড়ে গেল। চলো, এখন দেখো তোমাকে আমি কি শাস্তি দিই। মেঘা তাড়াতাড়ি রাধার হাত ধরে তার গালের দিকে টেনে নিল। এ তুমি কি করলে?
তোমার ভুল হয়ে গিয়েছিল, সেই জন্য আমি তোমাকে বুঝিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে চর কেন মারলে? এই কি বলছেন দিদি? আমি আপনাকে চর কোথায় মারলাম? আরে আরে কি হয়েছে বৌদি? আপনি কেন কাঁদছেন? কি ব্যাপার? আমি তো শুধু ওকে বোঝাচ্ছিলাম যে বাড়ির বাইরে এভাবে বউদের দাঁড়ানো ঠিক না, স্বামীর কথা অন্যদের সাথে বলা ঠিক না, এবং শুধু এতটুকু কথার জন্য এই আমাকে চড় মেরেছে। আপনি তো নিজের চোখেই দেখেছেন না? হ্যাঁ হ্যাঁ, আমি নিজ চোখে দেখেছি। এবং তোমার এত সাহস কি করে হলো? তুমি আমার বৌদিকে চড় মেরেছ? বৌদি যে সবসময় তোমার আর আমার কথা ভেবে থাকে যাতে আমাদের বাড়ি ভালো চলে, এবং আজ তুমি বৌদিকে চড় মেরে দিলে। না, দিদি মিথ্যা বলছেন। আমি দিদিকে চর মারিনি। দেখো, আমি কখনো মিথ্যে বলিনি লক্ষ্মণ। আমার ভাবি কখনো মিথ্যে বলে না। তুমি মিথ্যে বলো। তুমি এক তো ভুল করো, উপর থেকে মিথ্যে বলো। এখন দেখো তোমাকে কি শাস্তি দিই বৌদির ওপর হাত তোলার। লক্ষণ রাধাকে একটা ঘরে বন্দি করে দেয়। আজকের পর তুমি এ ঘর থেকে বাইরে বেরোবে না, যতক্ষণ না তুমি বৌদির সাথে ঠিকমতো কথা বলতে শিখবে। তোমাকে এখন থেকে 3 দিন খাবার পানি কিচ্ছু পাবে না। না, আমার কথায় বিশ্বাস করুন, আমি কিছু খারাপ করিনি। রাধা চিৎকার করতে থাকে, কিন্তু লক্ষণ দরজা বন্ধ করে সেখান থেকে চলে গেল। অর্ধরাত্রি হতেই মেঘা উঠল। চলো, এটাই সুযোগ, আমাকে আমার পরবর্তী চাল চলতে হবে। মেঘা একটা জলের গ্লাসে বিষ মিশিয়ে চুপি চুপি রাধার ঘরে রেখে দিয়ে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। পরের সকালে রাধার খুব তৃষ্ণা লাগল। কেউ আছে? আমাকে পানি দিন, আমার খুব তৃষ্ণা লেগেছে। পানি পাবে না তুমি। তুমি কি ভেবেছিলে যে আমার বৌদিকে চর মেরে আরাম করে থাকবে? তৃষ্ণায় মরবে তুমি, তৃষ্ণায় মরবে। লক্ষণ সেখান থেকে চলে গেল এবং রাধা সেখানে দাঁড়িয়ে ছটফট করতে থাকে। তখন তার নজর পড়ল পানির গ্লাসে। আরে, এখানে তো পানি আগে থেকে রাখা আছে। চলো, তাড়াতাড়ি এই পানিটা পান করে নিই। রাধা তাড়াতাড়ি পানি পান করল এবং হঠাৎ তার গলা বুঝতে লাগল। কি? আমার গলা কেন জ্বলে যাচ্ছে? রাধা ছটপট করে এবং কিছুক্ষণের মধ্যে সে তার শেষ নিঃশ্বাস নিল। তারপর সন্ধ্যায় যেই লক্ষণ ঘরে এলো, রাধাকে মৃত অবস্থায় পেল। আরে এ কি? মনে হচ্ছে বিষ খেয়েছে। এর শরীর আর মুখে নীল রং দেখা যাচ্ছে। চন্দা, মেঘা আর শ্যাম ঘরে দৌড়ে এলো। হে ঈশ্বর, এ কি হচ্ছে? না, আমার বউ বিষ খেতে পারে না। আরে মা, আমি আপনাকে বলেছিলাম যে গরিব বাড়ির মেয়েকে আমাদের বাড়ির বউ না বানাতে। এখন দেখুন, এ বিষ খেয়েছে। জানি না গ্রাম পঞ্চায়েতে কি সিদ্ধান্ত হবে। লোকেরা তো বলবে আমরা একে বিষ খাইয়ে দিয়েছি। তখন একপাশের মহিলা বাড়ির ভেতর এসে এই দৃশ্য দেখে চিৎকার করে উঠল। এ কি? আরে চন্দা বোন, তোমার ছোট বউ বিষ খেয়েছে? এই কথা তো আমাকে পুরো গ্রামে বলতে হবে। কিন্তু লতিকা না থেমে বাড়ির বাইরে চলে গেল। দেখো, এখন এ কথা পুরো গ্রামে ছড়িয়ে গেছে। এখন আমরা কি করব? শাশুড়িমা, এখন যা হবে গ্রাম পঞ্চায়েতের সামনে হবে। কিছুক্ষণের মধ্যে রাধার মা কাজল আর তার ছোট ভাই অর্জুন কাঁদতে কাঁদতে গ্রামে এলো। আমার মেয়ে কোথায়? তার কি হয়েছে? আমাকে তার সাথে দেখা করতে হবে। আপনার মেয়ে বিষ খেয়েছে। আমাকে ক্ষমা করো কাজল বোন, আমি আপনার মেয়ের ভালো করে খেয়াল রাখতে পারিনি। না, আমার মেয়ে সাহসী, সে কখনো বিষ খেতে পারে না। নিশ্চয়ই তোমরা কিছু করেছ, আমার মেয়ের সাথে কিছু হয়েছে। হ্যাঁ, আমার বোন সাহসী ছিল, সে কখনো বিষ খেতে পারে না। তোমরাই আমার বোনের সাথে কিছু করেছো এবং এর সিদ্ধান্ত এখন পঞ্চায়েতে হবে। কাজল দৌড়ে গিয়ে রাধার কাছে গিয়ে ফুটফুট করে কাঁদতে লাগল। ওদিকে মেঘা শ্যামকে ঘরে ডেকে নিয়ে এলো। আরে আরে, কি হয়েছে? বাইরে এত বড় তামাশা চলছে এবং তুমি আমাকে ঘরের ভেতর নিয়ে যাচ্ছ? দেখো, ও আত্মহত্যা করেছে, এবং তাছাড়া আমি কালকোঠরিতে যেতে চাই না। আপনি জানেন রাজা কত কঠিন। আপনি অর্জুনকে সাইডে নিয়ে তাকে ধন দিন, যাতে সে তার মাকে বুঝিয়ে এখান থেকে নিয়ে চলে যায় এবং আমরা বেঁচে যাই। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। তুমি থামো, আমি এক্ষুনি আসছি। শ্যাম বাইরে এলো এবং অর্জুনকে ইশারা করল। অর্জুন শ্যামের কাছে এলো। আরে কি হয়েছে? আপনারা আমাকে এখানে কেন ডাকছেন? কি ব্যাপার? এই নাও,
এতে তুমি তোমার জীবন আরাম করে কাটাতে পারবে। একটু খুলে দেখো তো, এত ধন একসাথে কখনো দেখনি তুমি, বুঝলে? এখন আমার কথা কান খুলে শোনো। তোমার বোনের আত্মহত্যার কথা এখানেই শেষ করো। হ্যাঁ, বাপরে বাপ, এত ধন তো আমি কখনো দেখিনি। সত্যি, এ তো অনেক টাকা। তাহলে গিয়ে তোমার মাকে বোঝাও এবং এখন এ কথা এখানেই শেষ করো এবং তোমার বোনের শেষকৃত্য করো। যা হাতে এসেছে সেটাও হয়তো চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমি রাজি। এত ধনের জন্য তো আমি যে কোনো কাজ করতে রাজি। অর্জুন সেখান থেকে তার মা কাজলের কাছে এলো। অর্জুন, এখন তো এর সিদ্ধান্ত পঞ্চায়েতে হবে। কিছুক্ষণের মধ্যে পঞ্চায়েত সভা বসল। হ্যাঁ, বলো ভাই, কি হয়েছে? প্রধান, আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা মিলে আমার মেয়ের প্রাণ নিয়েছে। আমার মেয়ে এত কাপুরুষ ছিল না যে বিষ খেতে পারে। না প্রধানমশাই, আমরা ওকে বিষ খাইয়ে দেইনি। ও খুব রাগী ছিল। আমরা যা বলি ও উল্টো উত্তর দিত, এই কারণে ও বিষ খেয়েছে। আপনারা মিথ্যা বলছেন। দেখো মা, আমি তো শুধু সঠিকের পক্ষ নিচ্ছি। এতে দোষ আমাদের দিদিরই। ও খুব রাগী ছিল এবং কারো কথা মানত না, এজন্য ও আত্মহত্যা করেছে। এ তুমি কি বলছো? অর্জুন আমাদের মেয়ে কখনো খারাপ করেনি, এবং তুমি তোমার বোনের পক্ষ নেয়ার বদলে এদের পক্ষ নিচ্ছ। হ্যাঁ মা, চলো এখন দিদির শেষকৃত্য করে ফেলি। সঠিক মানুষ সে যে সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলে, এ ভেবে না দেখে কে তার নিজের এবং কে পর। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তোমার মেয়ের শেষকৃত্য করো। তাদের শ্বশুরবাড়ির এতে কোনো দোষ নেই। না, এমন হতে পারে না। আমার মেয়ের সাথে অন্যায় হয়েছে। আরে, যখন তোমার ছেলেই তোমার সাথে নেই, তো আমরা কি করতে পারি? তোমার ছেলে সত্যি বলছে, তার কথা মানা হবে। তুমি কি রকম ভাই? পুরো গ্রাম আর সমাজের সামনে তোমার বোনের ইজ্জত তুমি ছিন্ন ভিন্ন করে দিলে। ও তোমাকে কত লালন পালন করেছে, কখনো কি এটা ভাবনি? সব ভুলে গেছো। তারপর অর্জুন তার মায়ের কথা না শুনে রাধার শরীর তুলে পুকুরের ধারে তার শেষকৃত্য করে দিল। দিদি ক্ষমা করো, আমাকে এই মিথ্যা বলের জন্য এত ধন মিলেছে। এতে আমার জীবন আরাম করে কাটবে। আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। দিনভর পরিশ্রম করে এক সিক্কা আয় করতে অনেক জীবন লাগত। আরে, তোমার সাথে তো খুব অন্যায় হয়েছে। আমি তোমার সাথে থাকব এবং ওদের সাজা দেব, কারণ তোমার ন্যায় পাওয়া উচিত। আমি সেই মুহূর্তের জন্য খুব ব্যাকুলভাবে অপেক্ষা করব, যখন ওদের সাজা মিলবে এবং আমার মাকে তৃপ্তি মিলবে। মা এখন পাগলের মতো হয়ে গেছে। চলো, আমি ভোর হতেই ওদের কাছে যাব এবং তাদের সাজা দিব। তারপর ভোরের প্রথম রশ্মি বের হতেই দিব্যা সেখান থেকে বেরিয়ে গেল এবং মেঘার কাছে পৌঁছল। আরে, তুমি কে? আগে তো আমি তোমাকে কখনো দেখিনি। আমি তোমার সব সত্য জানি। তুমি রাধার সাথে কি করেছ? তোমার মুখ খোলো এবং সত্য স্বীকার করো, নইলে তোমাকে এর দাম চুকাতে হবে। আরে তুমি কে যে আমাকে ধমকাতে এসেছ? আমি সেই জিনিস যা আজ পর্যন্ত হার মানেনি। কোনো কথা না, এখন মানবে। তাছাড়া তুমি রাধাকে বিষ দিয়ে মেরেছিলে না? অনেক কিছু জানো তো? তাহলে তোমাকে একটা কথা বলি, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আরে আরে, এ কোনো পাগল মেয়ে যে আমার বাড়িতে ঢুকে পড়েছে। তখন তীব্র আলো ছড়ালো এবং দিব্যার শরীর থেকে রাধা বের হলো, যাকে দেখে মেঘা আর শ্যাম দুজন কাঁপতে লাগলো। তোমরা আমার সাথে যা করেছ, এখন আমি তোমাদের সাথে নিয়ে যাব এবং তোমাদের শাস্তি দিব। এ কি? এই তো রাধার আত্মা। না না, আমি মরতে চাই না। দেখো দেখো, আমরা রাজি শাস্তি ভোগ করার জন্য, কিন্তু আমাকে মারো না। তারপর রাধার আত্মা তীব্র আলোর সাথে দিব্যার শরীরে প্রবেশ করল। এখন বলো, তোমরা তোমাদের দোষ কবে মানবে? মহারাজের সামনে কবে যাবে? তখন চন্দা আর লক্ষণ সেখানে পৌঁছল। এসো ভাই, তোমরা দুজনও এবং চারজনও আমার সাথে রাজমহল চলো, নইলে দেখো আমি কি করি। আরে, আমরা এই মেয়ের কাছে কেন ভয় পাবো? আমরা কেন রাজমহলে যাব? না, আমরা রাজমহলে যাব না। চলো দেবরজি, বাকি কথা সেখানে করব। চারজন ভয় সহসে রাজমহলে পৌঁছল। আরে কি হয়েছে? কি ব্যাপার? আজ তোমরা সব একসাথে কেন এলে? কোনো সমস্যা আছে কি?
দিব্যা কাঁদতে কাঁদতে সব কথা বলল, যা শুনে সবার হুঁশ উড়ে গেল। কি? না না, এমন হতে পারে না। ও আত্মহত্যা করেছিল। না শোনো, আমি সত্যি বলছি, আমি পানির গ্লাসে বিষ ঢাললাম এবং ও বিষটা পান করল। বরং আমি ওকে অনেক বিরক্তি করেছি, তোমাকে মিষ্টি মিষ্টি কথায় ফাঁসিয়ে ওকে মরতে বাধ্য করেছি। ও তো আপনাকে খুব ভালোবাসত। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমার ধারণা ছিল তোমরা আমার ছোট বৌমার সাথে কিছু করেছো, এবং দেখো আজ তার মৃত্যুর দায় তোমাদের। এত বড় ষড়যন্ত্র তোমরা সবাই এক নির্দোষের সাথে করেছো। আমার তো এই ষড়যন্ত্র শুনে লজ্জা লাগছে। তোমরা সবাই রাধার সাথে খুব খারাপ করেছো। ক্ষমা করে দিন মহারাজ, আমাদের সবার ভুল হয়ে গেছে, আমাদের এমন করা হয়নি। শ্যাম আর মেঘা, তোমাদের আজীবন কালকোঠরির সাজা দেওয়া হলো। এখন থেকে তোমরা শুধু তোমাদের কুকর্মের অনুতাপ করবে, বরং সমাজের সামনে উদাহরণ হবে। লক্ষণ: স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক হয়। তোমাকে তোমার স্ত্রীর ওপর খেয়াল রাখতে হবে, তার কষ্ট বুঝতে হবে। কিন্তু তুমি তোমার বৌদির পক্ষ বেশি নিয়েছ এবং তোমার স্ত্রীকে ছেড়ে দিয়েছ। এজন্য তোমাকে কালকোঠরিতে বন্দী করা হলো, যেখানে না রোদ পাবে না আরাম, এবং শুধু প্রত্যেক দুদিনে একবার খাবার পাবে। চন্দা, তুমি মা, আরে তোমাকে তোমার সন্তান আর পরিবারের দুঃখ বুঝতে হবে, কিন্তু তুমি দোষ দেখেও চুপ ছিলে। এজন্য তোমাকে 10 বছরের সাজা মিলল, এবং এ বার্তা সব শাশুড়িদের জন্য হবে যে যদি ছেলে বা বৌমাদের সাথে অন্যায় হয় তো আওয়াজ তোলাই উচিত। মহারাজ, আমি এ সাজা খুশি মনে স্বীকার করছি। আমি অপরাধ করেছি এবং এখন এর জন্য আমি পুরোপুরি দায়ী। হ্যাঁ, আমাদের রাজ্যে এত বড় অন্যায় হয়েছে এবং আমাদের এখনো জানাও যায়নি। এ আমাদেরই ভুলের ফল। কিন্তু আজ থেকে আমি এত কঠিন আইন আর নিয়ম প্রয়োগ করব, যাতে কেউ তার বউয়ের সাথে অন্যায় করার আগে 100 বার ভাববে। আপনাকে ধন্যবাদ মহারাজ, আজ এক আত্মা ন্যায় এবং মুক্তি পেল। দিব্যা হেসে রাজমহল থেকে বাইরে বেরিয়ে গেল। তখন রাধার আত্মা দিব্যার শরীর থেকে ধীরে ধীরে বেরিয়ে গেল। আমি খুব খুশি, তুমি আমাকে ন্যায় দিয়েছ। এখন আমি শান্তিতে এই পৃথিবী ছেড়ে যেতে পারি। আমার ইচ্ছা পূর্ণ হয়েছে। দিব্যা, শুধু আমার মা পর্যন্ত এই সত্যি পৌঁছে দিও, যাতে সেও এখন নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে। আমি তোমার মা পর্যন্ত এই খবর নিশ্চয়ই পৌঁছে দিব। রাধার আত্মা ধীরে ধীরে উজ্জ্বল আলোর সাথে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। দিব্যা একটু সামনে এগোলো। সে দেখল যে কাজল গাছের নিচে টল টল করে চলছে। দিব্যা সামনে এসে তাকে সাহায্য করল। মা, আপনি কিছু দেখতে পাননি? কি বলবো, কয়েকদিন আগে মেয়ে চলে গেল, তখন থেকে চোখ দিয়ে এত জল পড়ে যে চোখের আলো শেষ হয়ে গেছে। এখন কিচ্ছু দেখা যায় না। যারা মেয়ের সাথে এসব করেছে, নিজের শত্রুদেরও নিজ চোখে দেখা এত সহজ নয় মা। তোমার মেয়ে এখন মুক্তি পেয়েছে এবং তাকে ন্যায় মিলেছে। এ তুমি কি বলছো? তুমি আমার মেয়েকে কি করে জানলে? দিব্যা ধীরে ধীরে কাজলকে সবকিছু বিস্তারিত বোঝালো। সত্যি, আমার মেয়ে এখন মুক্তি পেয়েছে। আমি খুব খুশি। আমি জানি না তুমি কে, কিন্তু ঈশ্বর তোমার কল্যাণ হোক মা। কাজল ধীরে ধীরে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। দিব্যা হাসল, হালকা শান্তির নিঃশ্বাস নিল। এক অদ্ভুত শান্তি তার রুহে নেমে এসেছিল।